শতরূপকে তো জানেন, টেলিভিশনের কোনো চ্যানেল যদি ওকে সন্ধেবেলায় আমন্ত্রণ জানায় কোনো বিতর্ক সভায়, তাহলে সেই বিতর্ক সভায় প্রতিপক্ষ আর যারা থাকে তার আগে থেকে খোঁজ নেয় যে শতরূপ কি আসছে। কারণ শতরূপ এলে পরে এদের পেছন পেছন হলুদ হয়ে যাওয়ার জোগাড় হয়, সব জানেন আপনারা সেসব। ও ঢুকে যাবে, তার আগে দুটো একটা কথা আপনাদের মনে করিয়ে দেওয়া। রেল স্টেশন, তার হকারি স্টল, তার পাশের জমি জায়গা থেকে উৎখাত, এই সমস্ত কিছু আপনারা জানেন। এই যে রেল লাইনটা 1800 শতকে দমদম থেকে খুলনাকে জুড়বার জন্য তৈরি হয়েছিল, দমদম থেকে। 19 শতকে শিয়ালদা থেকে এটা জুড়ে গেল খুলনা পর্যন্ত। আচ্ছা, সেই 1800 শতকে রেল কোম্পানি জমিটা কার থেকে নিল? আচ্ছা, যাদের থেকে নিল তাদের কি ক্ষতিপূরণ দিয়েছিল? অথচ আপনারা সবাই জানি কিন্তু যে আমাদের কোনো কাগজ নেই রেল স্টেশনে বসার। এই যারা বসে আছেন তাদেরও কোনো কাগজ নেই। কিন্তু এটা কি জানতাম যে রেলেরও কোনো কাগজ নেই? এই যে কোর্টে নাকানি চোবানি খাচ্ছে, আগস্ট মাসের শেষ দিন পর্যন্ত কোর্ট বলেছে কোনো কারেক্টিভ মেজার নেওয়া যাবে না। নানান ছলছতরি করছিল। মামলা তো আর একটা জায়গা থেকে সবাই করে না। পাকসাকাশে 5 জন দোকানদার করেছিল, ওরা 5টা দোকানকে চিহ্নিত করে বাকি সব ভেঙে দিয়ে এলো। তারপর ডিভিশন বেঞ্চে গেল আমাদের আইনজীবীরা, ডিভিশন বেঞ্চ বলে দিল যে ওই 5 জন করুক আর 1 জন করুক, ওই প্রেমিসেসে আপনি কোনো কারেক্টিভ মেজার নেবেন না, কোনো সংশোধনাত্মক পদক্ষেপ নেওয়া যাবে না। আর রাস্তায় তো লাল ঝান্ডা লড়ছে। তৎকালীন বিরোধী নেতা এখন মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এই সমস্ত ভাঙাচোরা হলে পরে যদি বুলডোজার আসে আমি তার সামনে দাঁড়াবো। তো সেসব তো ইতিহাস। কিন্তু উনি এখন বললেন পুজো পর্যন্ত তুলছি না। আপনি আগে বললেন না কেন? তাহলে পুজো পর্যন্তই যদি আপনি স্থগিত রাখবেন, তাহলে হাবড়ার এই স্টলের লোকেরা কি অপরাধ করলো যাদেরকে আপনি 6 মাস অন্তত ব্যবসা করার সুযোগ থেকে বঞ্চিত করলেন? আদালতে 6 মাসটা 6 বছর, 60 বছর না 120 বছর হবে বলতে পারি না, কিন্তু আপনি যখন 6 মাস বলছেন, তাহলে হাবড়ার এই লোকেরা কি অপরাধ করলো? দেখুন, ভোটের আগে উনি যখন বিরোধী নেতা তখন অনেকগুলো কথা তো বলেছেন। আপনি পৃথিবীতে কোনো গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার বদলের পর 2 মাস, সোয়া 2 মাসের মধ্যে সেই সরকারকে এত অপ্রিয় এবং সেই সরকারের বিরুদ্ধে এত জনবিস্ফোরণ কোথাও দেখবেন না যা পশ্চিমবাংলায় হলো। কারণ ও বলেছিল যে 1 পাতার ফর্ম ফিল আপ করলেই লক্ষ্মী ভাণ্ডার থেকে অন্নপূর্ণা ভাণ্ডারে অটোমেটিক্যালি চলে যাবেন। গেছে? প্রথমে বলল ফর্ম ফিল আপ 13 পাতার, কাগজে লিখে ফিল আপ করার পর বলল সাইবার ক্যাফেতে যেতে হবে, অনলাইন সাবমিশন চাই। আগের মাসে পেয়েছে, পরের মাসে পাচ্ছে না। যারা আবেদন করে বসে আছে তারা পাচ্ছে না। এইটা তো লোকের কাছে চ্যানেলে যখন আলোচনা হয়, সংবাদ হয়, তারা বলে না যে ওদের বাজেটে যে টাকা ধরা আছে অন্নপূর্ণার ভাণ্ডারে তাতে 1 কোটির বেশি ভদ্রমহিলা পেতে পারে না। কিন্তু পশ্চিমবাংলায় লক্ষ্মীর ভাণ্ডার পেত 2 কোটি 40 লাখ। এই 40 লাখ, তার মধ্যে আরও 60 লাখ অনেক অনেক উলট পালট আছে। এসব তো তৃণমূল রাজত্বে কী হয়েছে জানেন। অনেক পুরুষরাও লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছে, যার কোনো প্রয়োজন নেই তারাও পেয়েছে, এসব তো জানি। কিন্তু চ্যানেলে চ্যানেলে যখন সংবাদ পরিবেশন হয় তখন এই সংবাদ আপনি পাবেন না। ও বলেছিল রান্নার গ্যাস 450 টাকায় পাবেন বিজেপির সরকার কায়েম হলে। রান্নার গ্যাস 450 টাকায় পাচ্ছেন নাকি? বলেছিল পেট্রোল ডিজেল কেরোসিনের উপরে রাজ্য সরকার যে সেসটা নেয় এই সেস প্রত্যাহার করা হবে, যেরকমভাবে উত্তরপ্রদেশে করা হয়েছে, যেরকমভাবে মধ্যপ্রদেশে করা হয়েছে। আদৌ কি করা হয়েছে কেউ জানে না, কিন্তু পশ্চিমবাংলায় 1 পয়সাও তো আপনি কর ছাড়লেন না। আপনি চ্যানেলে শুধু দেখবেন যে আজ তৃণমূলের এই টিম থেকে ওই টিমে, সেই টিম থেকে এই টিমে।
আমি এই সতর্কটা করতে চাই যারা তৃণমূল একদা করতেন, যে 21শে জুলাই শিয়ালদায় নামবেন না, কিন্তু জামা কাপড় ছিঁড়ে যেতে পারে। শিয়ালদার থেকে এই টিম আপনাকে এক হাত ধরে টানতে পারে, আরেক টিম আপনাকে আরেক হাত ধরে টানতে পারে। সে একটা কেলেঙ্কারিকর পরিস্থিতি, কোথায় কি হবে কেউ বলতে পারে না। অনুব্রত সেও এখন দিদির উপরে খাপ্পা। মদন খেপলো কবে? যেদিন ওর বাড়িতে ইডির নোটিশ গেল। একটু বিজেপির লোকেরা ভেবে দেখুন কোথায় নিয়ে ফেলছে আপনার দলটাকে। যেই ইডির নোটিশ পেল, বুঝলো এবারে ধরপাকড় হতে পারে ওর বউ বাচ্চার, সঙ্গে সঙ্গে বিজেপি স্পন্সর তৃণমূলে গিয়ে ঢুকে গেল। তাহলে বিজেপি এটা প্রমাণ করে ছাড়ছে এই 2 মাস সোয়া 2 মাসে, যাদের বিরুদ্ধে আপনি ভোট দিয়ে বিজেপিকে আনলেন সরকারে, কাদের বিরুদ্ধে আনলেন? তৃণমূলের এই গুন্ডাগার্দি, তৃণমূলের এই বাদর, অসভ্য, তাদের বিরুদ্ধে আপনি ভোট দিয়েছেন। আপনি হাবড়ায় বসে থেকে আপনাকে মমতা ব্যানার্জি চড় মেরেছে কি অভিষেক ঘুষি মেরেছে, তার উপর তো রাগেননি, রেগেছেন পাড়ায় পাড়ায় তৃণমূলের যে দুষ্কৃতীরা ছিল, এখানে যিনি এমএলএ ছিলেন, এখন তাদের অবস্থানটা কি? ওদের একটা চমৎকার বোঝাপড়া আছে। শ্রমিকবাবু খুবই সুন্দর শব্দচয়ন করে ভাষণ দেন। তিনি প্রথম দিন বলে দিলেন 12টার পরে যারা এলেন তাদের কোনো ঠাঁই বিজেপিতে হবে না। উনি এও বললেন কোনো তৃণমূলীকরণ হবে না বিজেপির। কিন্তু যা পৃথিবীর কোনো দল করে দেখাতে পারেনি, এমনকি তৃণমূলও পারেনি, তা বিজেপি করে দেখালো। 3 জন রাজ্যসভার সাংসদ পদত্যাগ করার 2 ঘন্টার মধ্যে তারাই বিজেপির প্রার্থী হিসেবে ঘোষিত হলো। বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলের সাংসদ রাজ্যসভার কয়েক ঘন্টার মধ্যে বিজেপির সাংসদে রূপান্তরিত হলো। আসলে বিজেপির নেতাদের লক্ষ্য হচ্ছে এমপি, কারণ ওরা চাইছে যে সেই বিলটা পেশ করতে এবং পাশ করতে, যে বিলের মাধ্যমে মহিলাদের আসন সংরক্ষণ, তো ওটা একটা অজুহাত। ভারতবর্ষে 542-এর জায়গায় প্রায় 900 লোকসভার আসন করতে চায়, এবং সেই জায়গাতেই আসনগুলো বাড়াতে চায় যেখানে ওর ঘাঁটি আছে বলেও মনে করে। অর্থাৎ ওর একটা দীর্ঘমেয়াদী শাসন ভারতবর্ষের উপরে চাপাতে চায়। শাসন মানে শুধু সরকারের বদল না, বিজেপি আমাদের ভারতবর্ষের যত সাংবিধানিক প্রতিষ্ঠান আছে এই প্রতিটি প্রতিষ্ঠানের দখল চায়, প্রতিটি প্রতিষ্ঠানের। রিজার্ভ ব্যাংকের গভর্নর কি হবে, রিজার্ভ ব্যাংক কে কী করবে দেখেছেন তো। নরেন্দ্র মোদী সাহেব ঘোষণা করেছিল নোটবন্দি, উনি কি পারে? এর আগেও ভারতবর্ষে নোটবন্দি হয়েছিল, 1000 টাকার নোট। আমাদের ছেলেবেলায় 1000 টাকার যে নোট আছে তখন ভারতবর্ষের বেশিরভাগ মানুষ জানতো না। ঘোষণা করেছিল কে? করেছিল রিজার্ভ ব্যাংকের গভর্নর। কিন্তু রিজার্ভ ব্যাংকের গভর্নরকে ঘোষণা করতে না দিয়ে মোদী সাহেব ঘোষণা করে দিয়েছিলেন। এসব আমরা জানি। ফলে যেটা দাঁড়াচ্ছে তা হচ্ছে ও দল ভাঙিয়ে ভাঙিয়ে এমপি নিয়ে এই আইনটা পাশ করতে চায়। 362 জন লাগবে, 362, কিন্তু এ পর্যন্ত 309, 10, 18-র বেশি টপকাতে পারছে না। ফলে আরেকটু রাগ হচ্ছে, তৃণমূলের যাকে পাচ্ছে তাকে নিচ্ছে। আপনি যখন জিতলেন ভোটে বিজেপির কর্মীরা, তখন কজন ছিলেন? সেই কজন মিলেই তো বিজেপির প্রার্থী ভোট পেল। কিন্তু দেখা গেল কি, এখন বিজেপির মিছিলে তৃণমূলীদের ঠাঁই দিতে দিতে সেই পুরান বিজেপি আর চান্স পাচ্ছে না। আর নতুন এমএলএ হয়েছেন। আমরাও যখন নতুন হয়েছিলাম তখন আমাদের একটা পার্টি ট্রেনিং ছিল। উনি কাকে একটা চিঠি লিখেছেন রেলমন্ত্রীকে, সঙ্গে সঙ্গে এখানে প্রচার শুরু হলো। এইখান থেকেই নাকি দূরপাল্লার ট্রেন চলবে হাবড়ায়, হাবড়া থেকে এটা হবে ওটা হবে। রেল যা হলো, এখন যশোর রড 4 লেন হবে, ওভারব্রিজ হবে। এইসব গাল গপ্প না 15 বছর ধরে জ্যোতিপ্রিয়বাবু প্রতি ভোটের আগে দিয়েছে। আসল ঘটনাটা একটু শুনে রাখা ভালো আমাদের সবার। হাবড়ার এই বাজার, বারাসাতের এই বাজার আপনি যদি ভাঙতে পারেন আমরা দেখব, বাহবা দেব। কিন্তু এই ভাঙাচোরা করতে গিয়ে যত ক্ষয়ক্ষতি তার চাইতে অনেক কম ক্ষয়ক্ষতি
করে একটা বিকল্প রাস্তা বামফ্রন্ট তার সময় করার চেষ্টা করেছিল, তৃণমূল সেটা করতে দেয়নি। তখন কাকলি ঘোষ দস্তিদার কী বলেছিল আমি জানি, আমি তখন বিধায়ক ছিলাম, এখানে প্রণববাবু বিধায়ক, বলেছিল কোনোভাবেই হবে না। আজকে সেই কাকলি দেবী এখন আবার বিজেপিতে গেছেন, জানি না উনি কী অবস্থান নেবেন। সুভাষ চক্রবর্তী যদি আর 2 বছর বেঁচে থাকতেন বা 1টা বছর বেঁচে থাকতেন, তাহলে এই হাবড়ার উড়ালপুলটা হতো। আটকে গেছিল কোথায়? এই কথা আপনাদের কাছে কেউ বলবে না। যখন আমরা বিধায়ক, তখন মহাকারণের রোটান্ডায় একটা উচ্চ পর্যায়ের মিটিং হলো, হাবড়ার এই রাস্তার যানজট সরানো যায় কি করে। আর সবাই জানে পশ্চিমবাংলার যে হাবড়ার প্রতি সুভাষদার একটু বাড়তি আগ্রহ ছিল, বনগাঁর দিকে একটু বেশি আগ্রহ ছিল। ফলে সুভাষদা এই যে মিটিংটা ডাকলেন মন্ত্রী হিসাবে, সেখানে সেই সময় হাবড়ার ব্যবসায়ীদের যে ওদের যেটা সমিতি আছে, সমিতি না তখন ওদের চেম্বার অফ কমার্স মতো হয়েছে, তার প্রতিনিধিরা ছিল, রেল কোম্পানির বড় কর্তারা ছিল, এই জেলার ডিএম এসপি সব ছিল। সেখানে যখন আলোচনাটা হয় তখন রেল কোম্পানি একটা নিয়মের কথা বলেছিল। কি নিয়ম? যে যদি আপনি 1 নম্বর রেলগেট বা 2 নম্বর রেলগেটের উপরে ব্রিজ করেন, তাহলে সেই অংশের অনুমতি এবং টাকা রেল কোম্পানি বহন করবে, কিন্তু নিচের লাইনটা হাঁটা চলার জন্য আমরা বন্ধ করে দেব। দেখবেন বারাসাতে এই ঘটনাটা হয়েছে। হরিতলার মোড় থেকে যে ব্রিজটা, সেই ব্রিজের জন্যে এখন নিচ দিয়ে আর কেউ এপাশ ওপাশ করতে পারে না। আমি এবং কমরেড প্রণব ভট্টাচার্য, তিনি এখন প্রয়াত, আমরা বললাম এটা হতে পারে না, এটা হলে পরে হাবড়া দ্বিখণ্ডিত হবে, হাবড়ার মানুষ চরম অসুবিধায় পড়বে, আন্ডারপাস করতে হবে। সুভাষ চক্রবর্তী এটা বুঝতেন যে হাবড়ায় যদি ওই রাস্তাটা বন্ধ হয় নিচে, তাহলে মুশকিল, কিন্তু রেল কোম্পানির কর্তারা বলছে এটা আমাদের নিয়ম। আমার খুব মনে পড়ে সুভাষদার একটা অমোঘ কথা, তোরে লয়া লালুর কাছে যাবো। তখন লালু প্রসাদ রেলমন্ত্রী এবং সুভাষ চক্রবর্তী এনও মন্ত্রী ছিলেন, যে তিনি যদি মনে করতেন তাহলে রেলমন্ত্রীকে দিয়ে এই আইনের বদল তিনি ঘটাতে পারতেন। আমাদের সবার দুর্ভাগ্য যে সুভাষ চক্রবর্তীর প্রয়াণ ঘটে গেল। তারপর থেকে এই গল্প যখন হচ্ছে, সাংবাদিকরা যখন আমাকে প্রতিক্রিয়া দিতে জিজ্ঞেস করে, আমি তখন বলতাম নিয়ম কি বদলেছে? রেল কোম্পানি কি তার নিয়ম বদলেছে যে নিচের রাস্তাটা বন্ধ হয়ে যাবে, লোক পারাপার করতে পারবে না? কেউ তা বলেনি। জ্যোতিপ্রিয়বাবু জানতেন, জেনে শুনে এই মিথ্যে প্রতিশ্রুতি একের পর এক দিয়ে গেছেন। এখন নতুন বিধায়ক, তিনিও বলছেন এই সমস্ত হবে, হলে তো খুব ভালো। কিন্তু কি হতে পারে, কি করতে পারে বিজেপি গত 2 মাস, 2 মাসে তার প্রমাণ রেখেছে। লাখো লাখো কর্মসংস্থান হবে। আরে কে বলেছে আপনাকে সবাই সরকারের চাকরি করবে? আমরা কি দাবি করেছি নাকি সবাইকে মাস্টার করে দিন? তা তো হবে না। কিন্তু এই যে হকার ভাইটি ওখানে একটা ছোট স্টল করে ব্যবসা করতেন, এটাও একটা কর্মসংস্থান। কেউ সাত করে রেলের লাইনের পাশে বাচ্চা কাচ্চা নিয়ে ঝুপড়িতে বসবাস করতে চায় না। বিকল্প কিছু নেই তাই সে করে। ভালো জায়গা থাকলে ভালো জায়গাতেই যেত। সেই মানুষদের ওপরে বুলডোজার চালাবেন আপনি কি ভোটের আগে বলেছিলেন? এই মানুষের একটা বড় সংখ্যায় কি বিজেপিকে ভোট দেয়নি? দিয়েছে তো। কারণ ভোটটা হলো কি, তৃণমূল অসভ্য বর্বরদের দল, তার চাইতে আর কত খারাপ বিজেপি হতে পারে? কংগ্রেস দেখলাম, বাম দেখলাম, তৃণমূল দেখলাম, একবার বিজেপিকে দেখি, তার সঙ্গে একটু ধর্মের একটু আবরণ আছে, সুরসুরি আছে, এই সব মিলিয়ে না বিজেপির সরকার। তাহলে ভোটের আগে যা বললেন, ভোটের পরে তার বিপরীত কাজ আপনি শুরু করেছেন। আমরা 2 মাস, 2.25 মাসের মধ্যেই লাল ঝান্ডা নিয়ে এই চাই সে চাই ও চাই করতে রাজি ছিলাম না। আমরা নামতে বাধ্য হয়েছি আপনার জন্যে। যে সরকার 2 মাস, 2.25 মাস ধরে চালালেন, এই সরকার গরিবের স্বার্থের বিরুদ্ধের সরকার। মানুষ এখন বুঝতে শুরু করেছে। ভোটের আগে এখানে সভা করলে কটা লোক আমাদের সামনে দাঁড়িয়েছে, আর আজকে যখন সভা করছি তখন কত মানুষ দাঁড়িয়েছে। মানুষ জাগতে শুরু করেছে। এই জাগ্রত মানুষকে নিয়েই লাল ঝান্ডা এই লড়াইয়ের পথে থাকবে। আপনারা তার সাথে থাকবেন। এই কয়েকটি কথা বলেই আপনাদের সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা, নমস্কার।